একটা বিরাট খেলা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের একের পর এক এমপি মামলা করেছেন। ভালো করে বুঝবেন যে একের পর এক এমপি দোলা সেন থেকে শুরু করে মহুয়া মৈত্র মামলা করেছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষে গিয়ে কয়েকদিন আগে মামলাটা ঠুকলেন, মাত্র কয়েকদিন আগে। কেন ঠুকেছেন জানেন? আমি আগেই বলে দিয়েছিলাম, আজকেও বলবো। দ্বিতীয়, তিনি ইমপিচমেন্ট আনছেন এই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। ইমপিচমেন্ট প্রস্তাব আনছেন, সেখানে 100 জনের এমপির স্বাক্ষর তাকে সংগ্রহ করতে হবে। পারবেন তিনি? সে তো ছেড়েই দিন, সেটাও আলোচনা করব। তৃতীয়, তিনি পশ্চিমবঙ্গে যারা নির্বাচন কমিশনারের প্রতিনিধিরা রয়েছেন, অবজারভাররা রয়েছেন, তাদের তৃণমূল কংগ্রেস দ্বারা আক্রমণের শিকার হতে হচ্ছে। অর্থাৎ চার দিক থেকে নির্বাচন কমিশনকে একেবারে আক্রমণে জর্জরিত করে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, কখনো দেখেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে চলে আসতে ঠিক এই একই কারণের জন্য 26,000-এর চাকরি, যোগ্য চাকরিদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় দেখেছেন? কিংবা এই যে সন্দেশখালীতে এইভাবে মা বোনেদের উপর অত্যাচারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পথে নেবে আন্দোলন করতে দেখেছেন? আজকে সেই জননেত্রী অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্বার্থ নেত্রী, শুধুমাত্র নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তিনি রাস্তায় নামেন। আর যখন পশ্চিমবঙ্গের মানুষের প্রয়োজন, তখন তিনি মুখ ঘুরিয়ে বসে থাকেন। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষের এখনো একটা অংশ তাকে সমর্থন করছে। এর থেকে হাস্যকর আপনি কার্টুন চ্যানেলেও পাবেন না। নমস্কার, আমি আপনাদের সামনে প্রলয়। আগেই বলে দিয়েছিলাম, এই যে কালো কোটের মাহাত্ম্য, সম্ভবত ইউটিউবের চ্যানেলের মধ্যে আমি প্রথম, আপনারা দেখে নেবেন 3-4 দিন আগের একটা ভিডিও, যেখানে গাজর ছুলতে ছুলতে আমি বলে দিয়েছিলাম যে ঠিক যেমন গাজর ছুলে আমি বলেছিলাম যে বাড়ির কাজ আমি ইউটিউবের সামনে এসে করছি, ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে কালো কোট পরে যাবেন, সওয়াল করবেন কি করবেন না। কিন্তু এইরকম একটা, আমি বলেছিলাম সওয়াল করার হয়তো তার কিন্তু এখতিয়ার নেই, তার কারণ তিনি সুপ্রিম কোর্টের লয়ার, কোনো বেঞ্চে তার নাম নথিভুক্ত নই। তাই তিনি সুপ্রিম কোর্টে হয়তো শুনানির জন্য তিনি করতে পারবেন না, কিন্তু তিনি কোনো না কোনো ভাবে যাবেন। অন্তত এখনো পর্যন্ত যা খবর, সুপ্রিম কোর্টে সিকিউরিটি পারমিশনের জন্য আবেদন করা হয়েছে। মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরি পান, তার মানে তার সঙ্গে আরো বেশ কিছু লোককেও ঢুকতে দিতে হবে। বুঝতে পারছেন? কালো কোট পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসের সামনে ছবি তুলবেন, তিনি মানুষের জন্য সওয়াল করতে যাচ্ছেন, মানুষকে বাঁচানোর জন্য তিনি সওয়াল করতে যাচ্ছেন বলে সুপ্রিম কোর্টে যাবেন। ঠিক যেমন ভাঙা পা নিয়ে 2021-এর বৈতরণীটা পার করেছিলেন, এই একই কায়দায় প্রত্যেকবার তো ওই ভাঙা পা, এবারে তো ভাঙা হাত করলে আর হবে না, এবারে কায়দাটা হয়তো একটু নতুন, পুরনো বোতলে নতুন মদ। তো সেই রকম ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো কোটে দেখা যাবে, এবং বাংলার মিডিয়াগুলো ঝাঁপিয়ে পড়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবে জননেত্রী কাকে বলে। কি বলছেন বিরোধী দলনেতা, আর কি বলছেন আপনারা লিখবেন কমেন্টে। আপনারা সাবস্ক্রাইব করুন, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন যারা করতে ভুলে যাচ্ছেন। কিন্তু কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো এখানে। কালকেও দেখবেন, উনি কোথাকার লয়ার কি লয়ার আমি জানি না, কালকেও দেখবেন আরেকটা ড্রামা অপেক্ষা করছে, নতুন উকিল দেখবেন কালকে আপনারা, যার নাম ইতিমধ্যে পশ্চিমবঙ্গ হাইকোর্টের বার কাউন্সিলের লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। কালকে দেখবেন আবার লয়ারকে দেখবেন, কোনো লাভ হবে না। উনার মূল এজেন্ডা হচ্ছে এইসব করে ঘেঁটে দাও, সুপ্রিম কোর্টে গিয়ে বলো যে নির্বাচন যথাসময়ে করতে হবে, এসআইআর তো ভন্ডুল করে দিলাম, তাহলে 24-এর লোকসভা নির্বাচনের লিস্টটাই করুন, যাতে মৃত থাকবে, ফেক থাকবে, সেখানে ডবল ট্রিপল এন্ট্রি থাকবে, বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরা থাকবে, বাবা মাজেদ তার 8টা ছেলে 3টা মেয়ে থাকবে, 4টা বউ থাকবে, তার নাম ভোটার লিস্টে থাকবে, তিনি সেই ভোটার লিস্ট নিয়ে আবার শুনলেন। আমি এই শুভেন্দু অধিকারী যেটা বললেন গতকাল, কিন্তু আমি এটা আপনাদের সামনে আগেই বলে দিয়েছিলাম ইউটিউব চ্যানেলের মধ্যে। সম্ভবত আমি দাবি করতে পারি যে আমি প্রথম, যেখানে আমি আপনাদের সামনে গেজ করে বলে দিয়েছিলাম। আপনারা কখনো কখনো কয়েকটা গেজ আবার নাও মিলতে পারে, তার কারণ স্ট্র্যাটেজির পরিবর্তন হয়ে যায়। সেখানে আপনারা বলেন যে প্রলয়বাবু মিললো না, কিন্তু দেখবেন যে আমি যেগুলো মোটামুটি গেজ করি, বা গেজ মানে কি একেবারে কল্পনাতীত কিছু করি না, কিছু না কিছু এভিডেন্স দেখিয়েই আপনাদের বলেছি। তো দেখুন সেগুলো মিলে যাওয়ার পথে। এইখানে খুব ইন্টারেস্টিং পয়েন্ট, এবার আপনাদের কাছে আসি, শুনবেন তো। ইমপিচমেন্ট,
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদিক থেকে চেষ্টা করছে এসআইআরটাকে বন্ধ করে পুরনো নির্বাচনী তালিকায় ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে যেতে। যে 2024 যে লোকসভার নির্বাচন যে তালিকার মধ্যে দিয়ে হয়েছে সেই তালিকায় তিনি ভোট গ্রহণের জন্য সম্ভবত আবেদন করতে পারেন আজকে। আচ্ছা, আপনারা কি চান? মুখ্যমন্ত্রী আবেদন করুন। আপনারা কি চান আজকে লিখুন যে আপনারা কোন নির্বাচনী তালিকায়, স্বচ্ছ নির্বাচনী তালিকার মধ্যে দিয়ে নির্বাচন প্রক্রিয়ায় যেতে চান, নাকি 2024 ওই ভুয়ো নির্বাচনী তালিকার মধ্যে দিয়ে যেতে চান? আপনারা লিখে জানাবেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উকিলের ড্রেস পরে যদি যানও সুপ্রিম কোর্টের ভেতরে প্রবেশ তিনি যদি করেনও, তাহলে আমরা জানি না কি হতে চলেছে, ফাইনালি স্ট্র্যাটেজি চেঞ্জ হবে কিনা। তাহলে এই প্রশ্নটি গিয়ে তিনি করবেন। আমি এই প্রশ্নটা ইমপিচমেন্টের ডিসকাশনের আগে এই প্রশ্নটা আমি করতে চাইছি যে 389 জনের বাবা একজনই, এক ব্যক্তির এত সন্তান বাস্তবে কি থাকা সম্ভব? সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে প্রশ্ন কমিশনের। শুধু এটাই নয়, আরো কয়েকটা রয়েছে। 389 জন্য বললাম একজন বাবা, এছাড়াও রয়েছে হাওড়ার সাঁকরাইলে 310 জনের একজনই বাবা, মুর্শিদাবাদে 199 জনের একজনই বাবা, দার্জিলিং এ 152 জন, জলপাইগুড়ির নাগরাকাটাতে 120 জন, আসানসোলের 170 জনের একজনই বাবা। এই প্রশ্নগুলো করবেন তো মুখ্যমন্ত্রী? সওয়াল করবেন তো? আলটিমেটলি তো তিনি আমাদেরও মুখ্যমন্ত্রী। যারা শুদ্ধ নির্বাচনী তালিকা চান তিনি তো তাদেরও মুখ্যমন্ত্রী। তিনি যখন সওয়াল করতে যাচ্ছেন কিংবা সেখানে উপস্থিত থাকছেন, তিনি আমাদের কথাগুলোও তো তুলে ধরবেন কি? যে এই সমস্ত যারা 170, 180, 200, 300, 400 জনকে, 400 জন একজনকে বলেছে তার বাবা, তিনি কি এই সওয়ালটাও করবেন যে এই তালিকায় এইগুলো ভুল রয়েছে, ভুয়ো রয়েছে, এগুলোকে বাতিল করুন? আমরা লক্ষ্য করবো। আর যদি না করেন আমরা বুঝবো যে এই মুখ্যমন্ত্রী একটা অংশের মুখ্যমন্ত্রী, ইনি সার্বিক মুখ্যমন্ত্রী হতে ব্যর্থ, ইনি বিরোধী দলের নেত্রী, ইনি আদতে মুখ্যমন্ত্রী, ডেফিনেটলি সংবিধানের নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী, কিন্তু আচরণে ইনি একজন বিরোধী নেত্রী ছাড়া কিছুই নয়। আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবাজারও এই খবরটি করেছে, পরিবর্তনের 1.5 দশক পরেও পরিবর্তন নেই। প্রশাসক মমতা এখনো সেই বিরোধী মেজাজে। সিপিএম এখন শাসক, সিপিএম এখনো শাসকের স্বর, শূন্য হয়েও সিপিএম এর শাসকের স্বর। আর 200 ক্রস করে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বিরোধী মেজাজেই রয়ে গিয়েছেন। তিনি পার্মানেন্টলি বিরোধী আসনে বসানোর জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন। আজকে করুন সেই সহযোগিতা আমাদের কমেন্ট সেকশনে, আমাদের গলার আওয়াজকে দুটো লোককে আরো বেশি শোনার সুযোগ দিয়ে। আমি এখানে এবার চলে আসি ইমপিচমেন্ট প্রক্রিয়ায়। ইমপিচমেন্টের জন্য 100 জন এমপির সমর্থন লাগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কতজন এমপি রয়েছে? সম্ভবত ওই 40-42 এরকম 41টা। মৌসুম বেনাজির নূর সরে যাবার পরে 41টা এমপি, দুই কক্ষের মধ্যে তাদের এমপি সংখ্যা 41টি। এই এমপির মধ্যে এবার এখনো পর্যন্ত তাকে 59টি নাম্বার জোগাড় করতে হবে। যত নিজের নাম্বার আছে তার থেকে বেশি লোকের নাম্বার জোগাড় করতে হবে। কে কে হতে পারে? অখিলেশ যাদবের গুটি কয়েক রয়েছে এমপি, স্ট্যালিন কিছু দিতে পারে, আর লালু প্রসাদের আরজেডি যদি কয়েকটা দেয়, কংগ্রেস দেবে বলে তো আমার মনে হয় না। তো যাই হোক, আদৌ দেবে কেউ? এই যে 2 দিন হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে রয়েছেন, একজন বিরোধী নেতাকে তো দেখলাম না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে মিটিং করতে বা বলতে যে আমরা পাশে আছি। পুরো মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখে মনে হলো একা, কেউ তো কাউকে তো দেখলাম না একটা টুইট করে পর্যন্ত, যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করছেন বলে বড় কোনো নেতা সেই টুইট পর্যন্ত কেউ করলেন না। দেখুন, এই 100 জনের স্বাক্ষর মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করতে হবে। তারপরে এই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগটা, চার্জটা ফ্রেম করতে হবে। আরে ভাই, এর বিরুদ্ধে চার্জ কি রয়েছে? কি বলবে যে না এসআইআর করতে দেবো না? কি বলবে তুমি এখানে? তাহলে তো তোমাকে তো চার্জ ফ্রেমের জন্য তোমাকে যথাযথ অভিযোগ নিয়ে আসতে হবে। তুমি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে লড়ছো, সুপ্রিম কোর্টের ডিসিশন পেন্ডিং রয়েছে, সেই ডিসিশনটা আসুক, তারপরে তো তুমি তার বেসিসে তুমি চার্জ ফ্রেম করবে। তো সেইটার আগেই তিনি করছেন। তারপরে এমনিতেই যা বিজেপির এমপির সংখ্যা, কোনো প্রশ্নই নেই যে তিনি ইমপিচমেন্ট এনেও তিনি প্রথম কথা 100টা স্বাক্ষরই তিনি জোগাড় করতে পারবেন না। দ্বিতীয়ত 100টা স্বাক্ষর জোগাড় হয়ে গেলেও কোনো প্রশ্নই ওঠে না যে তিনি কোনোভাবে পাশের ধারে কাছেও যেতে পারবেন। তাহলে মুখ্যমন্ত্রী করছেন কেন? কেন করছেন শোনাবো। তার আগে বিরোধী দলনেতা এই প্রসঙ্গে ঠিক কি বলতে চাইলেন সেটাও শোনানোর প্রয়োজন, শুনুন। সব ড্রামাবাজি লোক জেনে নিয়েছে। আজকে এই ভাষণের ড্রামা হয়েছে, সন্ধ্যাবেলা চালিয়ে দিয়েছেন ইমপিচমেন্ট। ইমপিচমেন্টের মানে জানেন? কত সংখ্যা লাগে জানেন? ইমপিচমেন্ট কিভাবে পাস করাতে হয় জানেন? কত এমপির ভোট লাগে জানেন?
দুর্ভাগ্য 15 বছর মুখ্যমন্ত্রী 7 বারের এমপি ইমপিচমেন্টের পদ্ধতিই জানে না, সেই জন্য চটি চাটা সাংবাদিকদের দিয়ে খাইয়ে দিয়েছে, ব্রেকিং নিউজ দেখাচ্ছে। পদ্ধতিটা বলুন, টকশো বসান না, পদ্ধতিটা এক্সপার্ট যারা তাদেরকে নিয়ে বসুন, যারা পার্লামেন্টারি ডেমোক্রেসি জানে, রুল বুক জানে, যে বসুন না, উত্তর দিতে পারবেন না। গোটা মিথ্যাচার, পারসেপশন, ন্যারেটিভ তৈরি করে কাজ সকাল থেকে। এই কাজগুলো এক শ্রেণীর ইলেকট্রনিক্স মিডিয়াও করে, আর আইপ্যাকের এই লোকগুলো করে। আর যারা সাংবাদিকতা করেন অর্থ রোজগারের জন্য, মানে অবৈধ উপায়, এবং মুখ্যমন্ত্রীর চারদিকে ঘিরে থাকেন, মুখ্যমন্ত্রীর বাড়িতে উঠা বসা আছে, তাদের কাজ হচ্ছে এগুলো সূত্র বলে চালিয়ে দিয়ে ওটা পশ্চিমবঙ্গ জুড়ে মূল ইস্যু থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে। শুনলেন বিরোধী দলনেতার বক্তব্য আপনাদের শোনালাম। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইমপিচমেন্ট কিভাবে করতে হয় না হয় সেই নিয়ে তার সম্যক জ্ঞান নেই। তো মুখ্যমন্ত্রীর বড় রাগ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রচন্ড রাগ। কেন তার এত ব্যক্তিগত রাগ আমরা জানি না। এই ব্যক্তিগত রাগ আইডিয়ালি তার থাকা উচিত নয়। তিনি গতকাল বেশ কিছু কথা বলেছিলেন, যে কথাগুলো কার্যত মানহানিরও সমান বলে আমার মনে হয়েছে। যদি আমি খুঁজে পাই তাহলে আমি ওই জায়গাটা শোনানোর চেষ্টা করব। যে তিনি তো নিজে ওই চেয়ারে বসে পড়েননি, তাকে ভারতবর্ষের সরকার, আমাদের মানে গোটা ভারতবর্ষের ডেমোক্রেসির পদ্ধতি মেনে তাকে ওই জায়গাটা দেওয়া হয়েছে। কাজে একজন ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো চিরকালের রাজনৈতিক স্বভাব যে তার লাইনের পথের কাঁটা, সেই সর্বোচ্চ ব্যক্তিকে তাকে সেই রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে, এটাই তার পথের কাঁটা। কিন্তু যাদের জন্য এই কাজটা করছেন, আজকে আমি আপনি যদি একবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনা, এই যে কাজটা তিনি করছেন, এর বিরোধিতা যদি না করতে পারি, তাহলে বুঝতে পেরেছেন যে আলটিমেটলি এরপরে নির্বাচনে যদি কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যায়, আপনাকে যা গেলাবে আপনাকে তাই গিলতে হবে। নির্বাচনের আগে আপনি মানে সিঙ্গুরে দেখেছেন কি অবস্থা, প্রতিশ্রুতি দিয়ে আজকে সিঙ্গুরে কি পরিণতি হয়েছে। এর পরেও পশ্চিমবঙ্গের মানুষ এত কিছুর পরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এখনো কারুর সফট কর্নার যদি থেকে যায়, তাহলে এই মানে মানে এই দুঃখের আর ক্ষমা হবে বলে আমার আর বিশ্বাস হয় না। ঠিক এইখানে আমি আপনাদের সামনে একটা অংশ বলবো, যে দেখুন একটা প্রশ্ন উঠছে বারবার, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাছাই করা 22 জন র্যাফের বাহিনীকে, একজন ডিএসপি পদমর্যাদা আধিকারিকের আন্ডারে নাকি 22 জন, 11 জন মহিলা, 11 জন পুরুষ নিয়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভবনের দিল্লির সেখানে তাদের নাকি ঘুরতে দেখা গেছে বলে আমি এবিপি আনন্দে দেখলাম। দিল্লি পুলিশের তরফ থেকে পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে নাকচ করে দেওয়া হয়েছে। কি নাকচ করে দেওয়া হয়েছে? তিনি অভিযোগ করেছিলেন যে সার্চ করা হয়েছে বাড়ি বাড়ি ঘুরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনাটাকে নাকচ করে দিয়েছে দিল্লি পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, একটা প্রমাণ তিনি দিতে পারেননি। আর প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তার অভিযোগ ভিত্তিগুলো সারবত্তাহীন প্রমাণিত হয়েছে। আরো একবার শুনুন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলেছে দিল্লি পুলিশ, শুনুন। দেখুন, এটা খুব স্যাড। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে। এটা ওরা করতে পারে না। দে ডোন্ট হ্যাভ এনি রাইট टू सर्च रूम टू रूम इन बंगो भवन। पश्चिम बंगाल की माननीय मुख्यमंत्री को दिल्ली में Z+ कैटेगरी की सुरक्षा निर्धारित है। तय प्रोटोकॉल के अनुसार राष्ट्रीय राजधानी में उनकी सुरक्षा व्यवस्था की जिम्मेदारी दिल्ली पुलिस की है और इस बारे में पश्चिम बंगाल पुलिस ने हमें पहले ही बता दिया था। इसके बाद दिल्ली पुलिस ने चाणक्यपुरी और हेली रोड दिल्ली स्थित बंग भवन में व्यापक सुरक्षा और कानून व्यवस्था के इंतजाम किए। इस सिलसिले में आज न तो कोई पुलिसकर्मी बंग भवन में घुसा है और न ही वहां रहने वालों की आवाजाही पर कोई रोक लगाई गई है। শুনলেন পরিষ্কারভাবে নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন সুবর্ণ সুযোগ, যে দিল্লি পুলিশ কত বড় মিথ্যুক এটা প্রমাণ করা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা সুবর্ণ সুযোগ। শুধুমাত্র ওই ফুটেজগুলো, যে সিসিটিভি ফুটেজগুলো এখন রাস্তার মোড়ে মোড়েও থাকে, বঙ্গভবনে তো অবশ্যই থাকবে। তো
সেই ফুটেজটা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পাবলিশ করে দিন, এবারে ভোটে জিতে যাবেন, এই এত কালো কোট ফুট পড়ার কোনো প্রয়োজন পড়বে না, সেটুকু তিনি করতে পারবেন না। এরপরেও পশ্চিমবঙ্গবাসীর প্রশ্ন থাকে যে একজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র একটা মানে প্রেক্ষাপট, একটা দৃশ্যপট তৈরি করার জন্য সেখানে গিয়েছেন, শুধুমাত্র একটা দৃশ্য তৈরি করার জন্য তিনি সওয়ালের বা সুপ্রিম কোর্টে যাওয়ার চেষ্টা করছেন। এই জায়গাটা মানে পশ্চিমবঙ্গের মানুষের বুঝতে এখনো কার কার অসুবিধা রয়েছে আপনারা ডেফিনেটলি থাকতেই পারে, আপনারা কমেন্ট করে জানান, বা এই মতের বিপরীতে যাদের মত রয়েছে তারা জানান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মানে ওই বললাম পুলিশের তরফ থেকে একেবারে দিল্লি পুলিশ নাকচ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অসত্য, ঠিক তেমনি আবার মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছিলেন, খুবই অনেক অনেক কথা বলেছিলেন। আজকে একজন প্রেস কনফারেন্স যখন করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখলাম একজনই সাংবাদিকের অন্তত পিঠের শিরদাঁড়াটা সোজা রেখে সঠিক প্রশ্ন করেছিলেন, বাকি যারা রইলেন কেন মিনমিনে গলায় ঠিক পশ্চিমবঙ্গের সাংবাদিকদের মতো প্রশ্ন করলেন আমি বুঝতে পারলাম না, তাদেরও কি চুজ করে ঢোকানো হয়েছিল কিনা এই তথ্য আমার নেই, কিন্তু একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি জ্ঞানেশ কুমারের সঙ্গে গিয়েছেন, আপনি যে ভার্সনটা বলছেন আর নির্বাচন কমিশনের দপ্তর থেকে যে ভার্সনটা আসছে সেটা দুটো আলাদা, কোন ভার্সনটা সঠিক? একেবারে সোজা মমতা বন্দ্যোপাধ্যায়কে সঠিক প্রশ্নটি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই এরকম কি বলবো কঠিন প্রশ্ন আসে অ্যাগ্রেসিভ মেজাজে সেগুলোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, কারণ তার হাতে পাওয়ার রয়েছে। শুনুন ঘটনাটি। Good afternoon, I'm Shreya Dhondiyal. I work for Times Now. You just gave us a lowdown of what happened with your team at the Election Commission. The Election Commission's version is slightly different, ma'am. They are saying that you are the one who behaved very badly, you were terribly rude, you banged the table and then you walked out with your team. So whose version, ma'am, should we believe? You don't believe the election commission version because you were not there. Now are you present there? So why only election commission with their media they will decorate their version? What election commission is saying only it is a face saving formula, and when you were not present there you do not know what happened inside. দেখলেন ওই সঠিক প্রশ্ন একজনকে করতে দেখলাম, বাকিরা যে প্রশ্নগুলো করছিলেন যে আপনার স্ট্র্যাটেজি কি হবে, আরে স্ট্র্যাটেজি কি তো তোমাকে বলবে? একটা সাংবাদিক, তুমি দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইয়েতে তুমি স্ট্র্যাটেজি জিজ্ঞেস করছো, সাজানো প্রশ্ন নিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছো, ফাইনাল লিস্ট বেরোলে আপনি কি করবেন, তো তোমাকে বলে রাজনীতি আগে ঠিক করবে মমতা বন্দ্যোপাধ্যায়? অদ্ভুত। বরঞ্চ প্রশ্ন করা উচিত ছিল যে আমাদের এই পশ্চিমবঙ্গে এই যে 300 জনের বাবা একজনই, এই সম্পর্কে আপনার কি মতামত? এই যে ডেড যাদেরকে দেখানো হয়েছে তাদেরকে আপনি এখানে না নিয়ে এসে আপনি নির্বাচন কমিশনের কাছে কি অভিযোগ জানিয়েছিলেন এদের জন্য? এই প্রশ্নগুলো করার একজনেরও সৎ সাহস দেখলাম না। আমি জানি না যে বেছে বেছে সাংবাদিকদের ঢোকানো হয়েছিল কিনা ওখানে, তার কারণ সবই তো সিনেমা, সবই তো নাটক। আমরা ওই নাটকের কি বলবো, আমরা এমনি তো হলে টিকিট কেটেই দেখতে হয়, আর এখানে রাজনীতিতেও নিজেদের জীবনের সঙ্গে ওই হলে সিনেমা দেখার মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে আজকাল। তো এইখানে লাস্ট যে বক্তব্যটা বলে শেষ করব, কেন দিল্লি পুলিশ গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি আশঙ্কা করছিলেন? গতকাল একটি হাই প্রোফাইল মামলা ছিল, আইপ্যাকের মামলা। সেই আইপ্যাকের মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় হলফনামা জমা দিয়েছেন 19 পাতা। সেইটা দেওয়ার পর ইডি 1 সপ্তাহ টাইম নিয়ে নিয়েছে, কেন্দ্রের আইনজীবীও 1 সপ্তাহ টাইম নিয়ে নিয়েছে। তা নিয়ে এবিপি আনন্দে একেবারে ঘন্টাখানেকে সেটিং এর তত্ত্বে একেবারে পুরো পশ্চিমবঙ্গের মানুষকে বোঝানোর চেষ্টা করলোই যে না না এটা পুরোটা সেটিং। মানে এরা কোনো সাংবাদিক কি বলবো, ইডি কিংবা সিবিআই এর ইডির কোনো জানি না তাদের কারোর কাছে যাওয়া এদের এখতিয়ার রয়েছে কিনা, গিয়ে জিজ্ঞাসা করতে পারতেন, তাদের আইনজীবীকে গিয়ে ধরে প্রশ্নটা করতে পারতেন। আপনাদের যদি এত বড় নেটওয়ার্ক থাকে, একেবারে নিজেদের একটা যেটা মনে হলো সেটা গোটা বাংলার মানুষকে খাওয়ানোর চেষ্টা করলো সেটিং তত্ত্ব। আরে ভাই সেটিং তত্ত্ব যদি হয়, মুখ্যমন্ত্রী অমিত শাহের নাম শুনতেই এত তেলেবেগুনে জ্বলে যায়, এটা তো নর্মাল সেন্স। এতটা কেউ নাটক করতে পারে? অমিত শাহকে নিয়ে এতটা মুখ্যমন্ত্রী খুঁজে যান, সেটা কি সেটিং এর জন্য? তো যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে এক্সপেক্ট করছিলেন যে এই যে মামলাটি খারিজ হয়ে মানে পিছিয়ে গেল 1 সপ্তাহের জন্য, তো এইটা কি কোনো বড় অ্যাকশন নেওয়া হতো তার বিরুদ্ধে? সেই কারণেই কি দিল্লি পুলিশকে তিনি পশ্চিমবঙ্গ পুলিশকে নিয়ে চলে গিয়েছিলেন? আঁচ করছেন স্বয়ং শুভেন্দু অধিকারী। শুনুন কি বলেছিলেন বিরোধী দলনেতা। শুনলেন? এই জন্যই কি দিল্লি পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশকে নিয়ে যাওয়া হয়েছিল? আমি বলতে পারবো না। বিরোধী দলনেতা এই ধরনের কথা বললেন।
আমার কোথাও গিয়ে একটা মনে হয়েছিল তাহলে কি হঠাৎ করে তো এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিল দাবি দাওয়া আদায় করতে, তখন তো পশ্চিমবঙ্গ পুলিশকে দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এখন চলে গেলেন, পুলিশকে কেন আলাদা করে পাঠানো হলো? এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কি দিল্লি পুলিশের সঙ্গে যদি কোনো মানে আইনত কোনো ব্যবস্থা নেওয়া হয় কোনো রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে, তাহলে কি পশ্চিমবঙ্গ পুলিশ সেটাকে আটকে দিতে পারবে? মানে কি তারা কি কনফ্রন্টেশনে জড়িয়ে একেবারে পুরো যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে দেবে নাকি? মানে করবেটা কি? যদি নির্দেশ আসে কোর্টের তরফ থেকে কোনো, তাহলে শুভেন্দু অধিকারী বলছেন সেফ প্যাসেজ তৈরি করে দেবেন এয়ারপোর্ট পর্যন্ত, এটাই নাকি পুলিশের দায়িত্ব ছিল। আপনারা যদি শুভেন্দু অধিকারীর সঙ্গে একমত হন লিখতে পারেন, দ্বিমত হলে সেটাও লিখতে পারেন, ওনার কথাটা আমি শোনালাম। যাই হোক, এই যে বিনা পয়সার সিনেমাটা যে উপভোগ করছেন, এই সিনেমাটা যদি আপনাকে হলে বসে দেখতে হতো, আপনি জানেন আপনাকে কত টাকা খরচ করতে হতো? নিজের ঘরের মধ্যে বিছানায় শুয়ে শুয়ে আরাম করে দেখছেন, ঠিক আছে, একটা চ্যানেল নয়, দুটো চ্যানেল, ইউটিউব চ্যানেল, সব পছন্দ মতো চ্যানেলগুলো দেখছেন, সেগুলো বুঝতে পারছেন যে এই রঙ্গমঞ্চের সিনেমা হলে মঞ্চ দেখতে গেলে কিরকম লাগতো। মানে ফ্রিতে বসে বাড়িতে সিনেমা দেখছেন, দেখুন, শুধু মনে রাখবেন এই সিনেমাটাই আমরা না ওই কি বলবো, না হিরোর চরিত্রে রয়েছি না ভিলেনের চরিত্র রয়েছি, আমাদের শুধু যাবে, আমাদের কাছ থেকে শুধু যাবে, ঠিক আছে, মানে সবকিছুই আমাদের কাছ থেকে শুধু আদায় করা হবে। তাই সাবধান হন, নিজের বিবেক, নিজের পকেট সাবধানে রেখে, নিজের আত্মসম্মানকে সাবধানে রেখে যে রাজনৈতিক নেতাদের খেলাটা বোঝার চেষ্টা করুন। আর আগামী প্রজন্মের বাড়ির ছোট ছোট বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে এই সিনেমার মধ্যে এতটাই মজে যাবেন না যে ওটাকেই রিয়েল ভেবে, একটা সিনেমাটাকে রিয়েল ভেবে জলাঞ্জলি দিয়ে মানে কি বলবো, পরবর্তী যে আগামী প্রশাসককে নির্বাচন করার যে গুরু দায়িত্ব, একটা ছোট্ট ভোটের একটা দায়িত্ব, সেটাকে আপনি হেলায় হারিয়ে ফেলবেন। সেটা একটু ভালো করে ভেবে তারপরেই সেই অধিকারের প্রয়োগটা করবেন। অন্তত এবছরটা একটুখানি মাথায় রাখবেন। এখনকার মতো এখানেই, সবাই ভালো থাকবেন, গুড বাই।